তাহলে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, যার নাম হচ্ছে কেমিক্যাল বন্ডিং। এটা মনে হয় 9-10 ছিল কিছুটা, তাই তো? ছিল তো? বেশ। তো আমরা এখানে বন্ড সম্পর্কে পড়ব। তো আমি প্রথমে জিজ্ঞেস করি, কতগুলো তোরা বন্ড জানিস? কত টাইপের বন্ড জানিস? ওগুলো তো পরের গুলো হলো, পাই বন্ড, সিগমা বন্ড, এটা ঠিক আছে। এখানে টাইপস অফ বন্ডের কথা বলছি। ওটাও একটা বন্ড অবভিয়াসলি। ওটা বন্ডের ভেতরে কি কোনো একটা বন্ড তৈরি করার পর সেটাকে আমরা আইডেন্টিফাই করছি। এখানে আমরা প্রথমে বন্ড যেটা তৈরি হচ্ছে সেগুলো ক্লাসিফিকেশন চাইছি। কি বলছিলিস? একটা আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, না আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনটে বেসিক হয়তো তোরা পড়েছিলিস। আমি যেটা তোদের কাছ থেকে জানতে চাইছিলাম সেটা হচ্ছে আয়নিক বন্ড পড়েছিলিস, কোভ্যালেন্ট বন্ড পড়েছিলিস, হ্যাঁ, আর একটা পড়েছিলিস কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। একটা পড়েছিলিস আয়নিক বন্ডের বাংলা কি বলবো, আয়নীয় বন্ধন। একটা পড়েছিলিস সমযোজী বন্ধন, আর একটা পড়েছিলিস অসমযোজী বন্ধন। ঠিক বললাম? তিনটে পড়েছিলিস। তাহলে কেউ আমাকে একজন বল আয়নিক বন্ড কি জিনিস, বা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড অথবা আয়নীয় বন্ধন কি জিনিস? এইগুলো উচিত না, এইগুলো সায়েন্সের ছেলেমেয়েদের কাছ থেকে এই ধরনের উত্তর এক্সপেক্টেড নয়। আর কেউ কি বলবি? জঙ্গিপুরের কেউ বলবে আয়নিক বন্ড কি জিনিস? জঙ্গিপুরের কোন স্টুডেন্ট? আয়নীয় বন্ধন কাকে বলে? কি কি কিসের যদি? এইগুলো উত্তর হলো। তোকে আমি ডেফিনেশন, মানে ওই তোকে বইয়ের ডেফিনেশন বলতে হবে না। আমি বারবার বলেছি বইয়ের ডেফিনেশন ইউজলেস। তুই নিজে যদি বুঝিস তাহলে যে ডেফিনেশনটা লিখবি সেটা হচ্ছে বেস্ট ডেফিনেশন। আচ্ছা, একটা মৌল ইলেকট্রন ছাড়বে কেন? হ্যালো স্যার, বলছি। হ্যাঁ, দাঁড়া, একজন বলছে, দাঁড়া, ওয়েট কর। হ্যাঁ বলো। স্যার, একটি ধাতু আর একটি অধাতু যদি থাকে তাহলে ধাতুটা একটা ইলেকট্রন ছাড়বে আর অধাতুটা ওটা বহন করবে। এটাকে, এর ফলে যে বন্ডিংটা তৈরি হচ্ছে তাকে বলছে আয়নীয় বন্ধন। আমার একটা ছোট্ট কোশ্চেন, তুমি থেকো, এখনো যেও না। কেন ইলেকট্রন ছাড়ছে, কেন ইলেকট্রন গ্রহণ করছে? কি দোষ করেছিল তারা? স্থায়িত্ব পাওয়ার জন্য। স্থায়িত্ব কিভাবে পাচ্ছে? হয় অষ্টক না, নয় তৃতীয় অষ্টক। এইটা বললে আর একটু বেটার হতো না? যে অষ্টক পূর্তির জন্য কোন একটি মৌল, ধাতু অধাতু আমি সেখানে যোগ করব না, কোন একটি মৌল তার ইলেকট্রন ছাড়বে এবং অপর একটি মৌল তার সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। ঠিক তাই তো? ঠিক বোঝা গেছে তো? তাহলে একটা মৌল ইলেকট্রন বর্জন করছে, একটা মৌল ইলেকট্রন গ্রহণ করছে। কিসের জন্য? তাদের অষ্টক পূর্তির জন্য, তাই না? আমি 2 ঘন্টা বাসে যাব, আমার স্থায়িত্ব কোথায়? বসে। ঠিক, আমি নিশ্চয়ই দাঁড়িয়ে প্রেফার করবো না। তাহলে বসার সিট পেলে আমিও কিন্তু সেই বসার সিটেই যাব, বসবো আমি। তাহলে এরাও তাই, এদের স্থায়িত্ব অষ্টক পূর্তি। তাহলে দেখছি যদি আমার সুযোগ আছে অষ্টক পূর্তির জন্য, তো আমি কেন নেবো না? আমি অষ্টক পূর্তি করবো। ঠিক, এবার অষ্টক পূর্তির পরে চার্জে পরিণত হয়, তাই না? কোন একটা মৌল, নিউট্রাল মৌল মানে প্রসম মৌল, সে কি করলো? একটা ইলেকট্রন ছাড়লো। তো আমরা জানি যে ইলেকট্রন বর্জন করে তাহলে আয়নে পরিণত হবে। ইলেকট্রন গ্রহণ বা বর্জন যাই করুক না কেন, সেটা আয়নে কনভার্ট হয়ে যাবে, তাই তো? তাহলে আয়নে পরিণত হলো, ইলেকট্রন ছাড়লো, কেউ ইলেকট্রন নিল। এই যে দুটো আয়ন তৈরি হলো, যে ছাড়লো সে পজিটিভ আয়ন তৈরি হলো, এটুকু জানিস তোরা। যে গ্রহণ করলো সে নেগেটিভ আয়নে তৈরি হলো। এই যে দুটো আয়ন তৈরি হলো, আমরা জানি সেম চার্জেস রিপেল ইচ আদার, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। অর্থাৎ বিপরীত যদি চার্জ থাকে তাহলে একে অপরকে বিকর্ষণ করে। যদি এই বিপরীত চার্জ থাকলে আকর্ষণ করবে, আর সম চার্জ যদি থাকে তাহলে বিকর্ষণ করবে, ঠিক কিনা? তাহলে যদি অপোজিট চার্জ আছে, বিপরীত চার্জ আছে, তাহলে একে অপরকে আকর্ষণ করবে না? সেই আকর্ষণটাকেই আমরা বলি আয়নিক বন্ধন। বুঝতে পেরেছি? তাহলে প্রথম যদি আমি লিখি আয়নিক বন্ড সম্পর্কে, আমি যা লিখবো এখানে কমপ্লিট কিন্তু তোরা লিখবি, ঠিক? বই পড়ে পড়বি, আগে এই ক্লাস ওয়ার্কটা করবি, দেখবি অনেক বুঝবি। তাহলে আমরা একটা লিখতে পারি আয়নিক বন্ডের হেডিংয়ে, অনেকদিন পর লিখছি তো এরকমভাবে একটু এদিক ওদিক হবে, হ্যাঁ, একটু বুঝে নিবি কষ্ট করে। আয়নিক বন্ডের হেডিংয়ে আমরা লিখতে পারি
কি হতে পারে না কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রনস লিখলাম, তাই না? এটা তো নয় পার্শিয়াল, কিছুটা দিল না, তা তো নয়। যেটা দেবে সেটা কমপ্লিট দিয়ে দেবে, আর যেটা একজন নেবে সেটা কমপ্লিট নেবে। তাই লিখতে পারি না কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন। ঠিক যেমন আমরা দেখেছি ছোটবেলায় সোডিয়াম আছে, কি করলো, একটা ইলেকট্রন ছেড়ে দিল, কি তৈরি হলো, Na প্লাস প্লাস সি। Cl আছে, কি করলো, ওই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে নিল, তাই না, Cl মাইনাস। এইবার Na প্লাস আর Cl মাইনাস দুটো অপোজিট চার্জ না, একে অপরকে আকর্ষণ করবে না? এই যে আকর্ষণের মাধ্যমে যে বন্ধনটা দেখতে পাচ্ছি সেটাকে বলছি আমরা আয়নিক বন্ড। তাহলে আমি যদি কোয়েশ্চেন করি ইজ আয়নিক বন্ড পিওর কেমিক্যাল বন্ড, আমি যদি কোয়েশ্চেন করি তাহলে কি আয়নিক বন্ড কি একটা সত্যিকারের কেমিক্যাল বন্ধন, রাসায়নিক বন্ধন? তার উত্তর কি বলবি? কখনোই না। কি করে বন্ধন হলো এটা? দুটো বিপরীত চার্জের আকর্ষণ বল কি একটা বন্ধন? আমরা কি বন্ধন সেটাকে বুঝি? বন্ধন বলতে আমরা কানেক্টিং বুঝি। তো এখানে কি আছে দেখতো, জাস্ট আকর্ষণ বল আছে, এত কিছু নেই। কেউ বন্ধন নিয়েছে, এদের দুটোর মধ্যে বন্ধন হয়েছে? হয়নি। তাহলে আয়নিক বন্ড ইজ নট এ পিওর কেমিক্যাল বন্ড, এটুকু বুঝলাম। তাহলে কি বলবো এটাকে? ইটস এ বেটার, যেটা আমরা বলবো যেটা কি না ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স, স্থির তড়িৎ আকর্ষণ বল। একটা মাথার পজিটিভ আছে, একটা মাথার নেগেটিভ আছে, স্থির তড়িৎ তো তৈরি হবে, তার মাঝে যে আকর্ষণ বল আছে সেই আকর্ষণ বলটা, তাহলে এটা বেটার উচিত আমাদের বলার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইটস নট এ পিওর কেমিক্যাল বন্ড। বোঝাতে পারলাম? বেশ। এইবার ঘটনা হচ্ছে কি, এটা আমরা পরের ক্লাস 12-এ আরো ভালো করে বেটার করে বুঝবো। NaCl এর যদি আমরা দেখি, আমরা লিখি তাই NaCl, কিন্তু লেখাটাও উচিত নয়, লেখাটাও কিন্তু এরকম ভাবে উচিত। আমরা মানুষ তো সবসময় শর্টকাট খুঁজি, সহজ পন্থা খুঁজি, NaCl লিখে। তো এই যে NaCl এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6:6। অর্থাৎ কি বলতো, অর্থাৎ কি বলতো আমি বোঝাচ্ছি। কেউ কিছু বলছো? আচ্ছা দেখ, এর মানে কি বোঝাতে চাইছে, যে 6টা Na প্লাস, মানে একটা Na প্লাস 6টা Cl মাইনাস দ্বারা আবদ্ধ, আবার একটা Cl মাইনাস 6টা Na প্লাস দ্বারা আবদ্ধ। কোঅর্ডিনেশন নাম্বার মানে তাই কিন্তু বোঝায়। তার মানে কি হচ্ছে দেখ, একটা NaCl যেটা, সেটা একটা লার্জার ক্রিস্টাল ল্যাটিস তৈরি করছে না, একটা ক্রিস্টাল জালক তৈরি করছে না। কারণ NaCl সলিড বলে ক্রিস্টাল বলছি আমি, তাই না? তাহলে ক্রিস্টাল জালক তৈরি করছে না, একটা Na প্লাস 6টা Cl, আবার একটা Cl 6টা Na প্লাস, এরকম করে দেখবে বড় একটা জালক তৈরি করছে যেটা সীমা নেই। তো আয়নিক বন্ডিংটা কিন্তু তাই নেচারের হয়। আয়নিক বন্ডিং কিন্তু অলওয়েজ কি প্রেফার করে, একটা ক্রিস্টাল ল্যাটিস প্রেফার করে, ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে। তারা কিন্তু সিঙ্গেল পার্টিকুলার একটাতে নেই। যেমন তুই H2 কে পাবি, একটা বন্ডে আছে, Cl2 কে পাবি, একটা বন্ডে আছে। NaCl কিন্তু একটা বন্ডে নেই, বা একটা কোনো বন্ডেই নেই, একটা আকর্ষণ বলে নেই। সে কিন্তু 6:6 কোঅর্ডিনেশন নাম্বারে যুক্ত আছে, কারণ একটা বড় ক্রিস্টাল জালক তৈরি করবে। ক্লিয়ার? আয়নিক বন্ড সম্পর্কে ধারণা আশা করি ক্লিয়ার। যেমন আর একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, ছোটবেলায় সেটাও করেছিস হয়তো, MgCl2 করেছিস হয়তো, এগুলো তোদের কমন এক্সাম্পল। স্ক্রিনটাকে তুলি, কিরকম এটাকে লিখি আমরা, তাই তো? এর মধ্যে কি আছে, Mg আছে আর Cl আছে। Mg কি করে, দুটো ইলেকট্রনকে ছাড়বে, Mg2 প্লাস, এখানে মাইনাস দুটো ইলেকট্রন দিয়ে দিই, মানে দুটো ইলেকট্রনকে ছেড়ে দিয়েছে। আর Cl কি করছে, কটা Cl নেবো রে? কারণ Cl আমরা জানি এক সিঙ্গেল মাইনাস হয়। এও দুটো ইলেকট্রনকে কি করলো, গ্রহণ করলো, ওই দুটো, যে দুটো ইলেকট্রনকে ছাড়লো সেই দুটো ইলেকট্রনকে গ্রহণ করলো। হ্যাঁ, একবার আগে বুঝিয়ে দাও 6:6 টা। 6:6
বলছে 6:6 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, অর্থাৎ একটা Na প্লাস 6টা Cl মাইনাস দ্বারা আবদ্ধ আছে। এক দুই তিন চার পাঁচ ছয়, 6টা। আবার এই Cl মাইনাস 3D যদি প্রজেকশন করি আমি, এই Cl মাইনাস আবার 6টা Na প্লাসকে আছে। আবার চলতে লাগলো, এটা এটা আবদ্ধ আছে, এটা আবদ্ধ আছে, এটা আবদ্ধ আছে, এইটা এইটা এরকম ভাবে আছে, যার জন্য এটা কি হচ্ছে, একটা ক্রিস্টাল জালকের মতো করে এরা থাকে, অবস্থান করে। সেজন্য কখনোই NaCl মানে কিন্তু একটা Na প্লাস আর একটা Cl মাইনাস কিন্তু এক্সিস্ট করে না, এটা বোঝাতে চাইছি আমি, ঠিক। আর বাকি ডিটেল ক্রিস্টাল ল্যাটিস আমরা ক্লাস 12-এর সলিড গোলের চ্যাপ্টারে আমরা ঠিকঠাক বুঝবো। এখন ছোট করে একটু সহজ করে বললাম, ক্লাস 12-এ সলিড বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু আমরা ডিটেলসে বুঝবো এটা সম্পর্কে, ঠিক। জাস্ট এখন একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখলাম আমি। তো এখানে কি পেলাম আমি, Mg2 প্লাস পেলাম আর 2Cl মাইনাস পেলাম, তৈরি করে দিলাম। Cl মাইনাস Cl মাইনাস তৈরি হয়ে গেল আমার, আমরা যেভাবে সহজভাবে লিখি MgCl2, ঠিক। বেশ, এবার চলে আসি, এই তো আমি আয়নিক বন্ড সম্পর্কে জিনিসটা বুঝলাম। এবার চলে আসি, হেডিং দিবি ফ্যাক্টরস অ্যাফেক্টিং আয়নিক বন্ডস। এবার হেডিং দেওয়া যাক ফ্যাক্টরস অ্যাফেক্টিং আয়নিক বন্ড। আচ্ছা, দেখি আমরা আয়নিক বন্ডকে কে কে অ্যাফেক্ট করতে পারে, কে কে প্রভাব আয়নিক বন্ডের উপর প্রভাব ফেলতে পারে, বা কি ধরনের জিনিস আয়নিক বন্ডের উপরে প্রভাব ফেলতে পারে। দেখা যাক, প্রথমেই যদি বলি আমি, আয়নাইজেশন এনার্জি অর্থাৎ আয়নীভবন শক্তি। যদি ধর ক্যাটায়নসে ধরি, যারা ক্যাটায়নে ইনভলভ আছে, ধর M আছে আর X আছে, ওই ধাতু অধাতুর কনসেপ্ট, তো M আছে আর X আছে, তো এখানে M কি হবে, ক্যাটায়ন হবে, তো X কি হবে, অ্যানায়ন হবে। তাহলে আয়নাইজেশন হবে এনার্জি যদি আমি ক্যাটায়নসের বলি, তাহলে কি করতে হবে যার জন্য আয়নিক বন্ডটা বেশি ভালো হবে, আয়নীভবন শক্তিটা কেমন হলে ক্যাটায়নটা খুব ভালো তৈরি হবে। যত ক্যাটায়নটা ভালো তৈরি হবে তত কিন্তু আয়নিক বন্ডের স্ট্রেংথ বাড়বে, শক্তি বাড়বে। তাহলে আয়নীভবন শক্তিটা কেমন হতে হবে ক্যাটায়নের, যে ক্যাটায়ন তৈরি করবে তার বেশি হতে হবে নাকি কম হতে হবে? ভুল কথা, কম হতে হবে। আমি দেখছি কি, অল্প এনার্জিতে যে আয়ন তৈরি করবে, অল্প এনার্জি লাগলো আমাকে, যে আয়ন তৈরি করলো সে ভালো আয়নিক বন্ড করবে না। যাকে বেশি শক্তি দিয়ে আমাকে আয়নে কনভার্ট করতে হলো তবেই সে আয়নিক বন্ড করবে, সে তো ভালো বন্ড করবে না। আয়নিক বন্ডের শক্তি তো বেশি হবে না। বুঝতে পারছি কি, আমাকে অল্প এনার্জিতে কাজ ছাড়তে হবে। অবভিয়াসলি তুই দেখবি কোনো কিছু কাজে এটা অল্প অল্প মাথা খাটিয়ে হয়ে যায়, তখন না এটা খুব ভালো জিনিস, যেটা বেশি মাথা খাটাতে হয় না এটা খুব কঠিন জিনিস, তাই তো। আমি তো সেকেন্ডের কথা বলছি না, তুই ভাবলি কেন তুই? আচ্ছা তুই দেখ, প্রথম সিঁড়ি না উঠে সেকেন্ড সিঁড়িতে যাবি তুই না, তুই তাহলে MgCl ঢুকে ভেবে বলছিস না, সেরকম ভাববি না। প্রথমে জেনারেলটাকে ভাবতে হয় বাবু, তারপরে না এদিক ওদিক যাবি, কিন্তু প্রথমে জেনারেলটাকে ভাবতে হয় না। তো তাহলে আমি কি বলতে পারি, জেনারেল হিসাবে বলতে পারি কি, যে হ্যাঁ স্যার, আমাদের অডিওটা প্রবলেম হচ্ছে, আরেকবার বলেন। হ্যাঁ বলছি, এবার বললাম ফ্যাক্টর অ্যাফেক্টিং আয়নিক বন্ড করাচ্ছি, যে আয়নিক বন্ডের কি কি ফ্যাক্টরস রয়েছে যেগুলো আয়নিক বন্ডকে প্রভাবিত করতে পারে। তো প্রথমেই হেডিং দিয়েছি আমরা আয়োনাইজেশন এনার্জি অর্থাৎ আয়নীভবন শক্তি। তো আয়নীভবন শক্তিটা কিরকম হলে আয়নিক বন্ডটা স্ট্রং হবে সেটার কথা বলছি। তো সেখানে বলছি আমি যে খুব কম এনার্জিতে যে আয়নে যে ক্যাটায়ন করছে সেটা যদি খুব কম এনার্জিতে ক্যাটায়নে কনভার্ট হয়ে যায়, তাহলে আয়নিক বন্ডের শক্তিটা বাড়বে, কারণ আমাকে অল্প এনার্জিতেই সেই বন্ডটা তৈরি করে নিচ্ছে, বেশি আমাকে কষ্ট করতে হচ্ছে না আয়নিক বন্ড করানোর জন্য। অল্প এনার্জি দিচ্ছি, আয়নিক বন্ড তৈরি হয়ে যাচ্ছে, কারণ আয়নে ভেঙে যাচ্ছে ও। আয়নে ভাঙতে যদি বেশি এনার্জি লাগে তাহলে আয়নিক বন্ড তো হতে তার প্রবলেম। সেই জন্য আমরা বলছি লোয়ার দ্য আয়নাইজেশন এনার্জি, এটা লিখে রাখো, লোয়ার দ্য আয়নাইজেশন এনার্জি
higher will be the higher no stronger sorry stronger will be the ionic bond ঠিক ঠিক তো এবার আমরা একটা উদাহরণ দিই NaCl আর KCl কার আয়নিক বন্ড খুব ভালো এটা একটু জাজ করা যাক কি করে KCl অবশ্যই KCl আরে পাগল Na প্লাসও হবে K প্লাসও হবে ঠিক কি না কিন্তু আমি পিরিয়ডিক টেবিলে কি পড়িয়েছি আয়নাইজেশন এনার্জি পড়িয়েছি Na আর K থেকে মানে এইটা Na প্লাস একটা ইলেকট্রন আর K থেকে K প্লাস আর একটা ইলেকট্রন কোনটা ইজিলি হবে K কারণ সাইজ বড় পড়েছি না আমরা তাহলে যে তাড়াতাড়ি হচ্ছে তার আয়নিক বন্ডটা বেশি ভালো শক্তি হবে না তাহলে KCl বলবো না বেটার আয়নিক বন্ড তৈরি করতে পারে এই তো সিম্পল অ্যাজ দ্যাট বুঝতে পারলাম ঠিক এবার দেখা যাক সেকেন্ড ফ্যাক্টরে আসি যদি বলি সাইজ অফ ক্যাটায়ন আয়নেশন এনার্জি পড়েছি মানে সব কান্টালে মাথা আসে সেরকমই আসবে সাইজ অফ ক্যাটায়ন কেমন হতে হবে যাতে আয়নিক বন্ড ভালো হয় আবার ক্যাটায়নের কথা বলছি তো সাইজ যদি বড় হয় ক্যাটায়নের আয়নেশন এনার্জি কম হবে একই তো কান্টালে মাথা আসে আমি বললাম আয়নেশন এনার্জি পড়ে নিয়েছি মানে বাকিগুলো খুব একই কনসেপ্ট দিয়ে বেরিয়ে যাবে তাহলে সাইজ অফ ক্যাটায়ন কি হতে হবে মানে যে ক্যাটায়ন তৈরি করবে তার সাইজটা কি হতে হবে বড় হতে হবে তাহলে larger the size of metal বা element forming cation যেটা cation ফর্ম করবে higher will be strength of ionic bond বলতে পারি না বোঝা গেছে ঠিক থার্ড নাম্বার পয়েন্টে আসি কি বলবো নিউক্লিয়ার চার্জ যে ক্যাটায়ন ফর্ম করছে তার নিউক্লিয়ার চার্জ কেমন হতে হবে সব উল্টো বলছিস তোরা কম হতে হবে তবেই তো সেই ইলেকট্রন একই তো কনসেপ্ট যদি নিউক্লিয়ার চার্জ ডেনসিটি বেশি হয় তাহলে নিশ্চয়ই একটা ইলেকট্রন বেরিয়ে যেতে চাইবে না চট করে আয়নাইজেশন এনার্জি বেশি হয়ে যাবে ইলেকট্রন যদি চট করে না বেরোয় তাহলে সেই ক্যাটায়নে চট করে কনভার্ট হবে না ক্যাটায়নে যদি চট করে কনভার্ট না হয় তো আয়নিক বন্ড করবে কি করে ঠিক কি না তাহলে কি হতে হবে কম হতে হবে যাতে সহজে ইলেকট্রনটা বের হয়ে যেতে পারে একই তো কনসেপ্ট তাহলে কি হলো লোয়ার দ্য বলছি তারা নিউক্লিয়ার চার্জ অফ এলিমেন্ট forming cation higher will be the strength ionic bond formation বা যা খুশি forming cation তারপরে লিখলাম কমা তারপরে লিখলাম higher will be the strength of ionic bond অর্থাৎ কি হলো নিউক্লিয়ার চার্জ যত কম হচ্ছে হ্যাঁ মিউট করেছে হ্যালো স্যার সাইজ অফ ক্যাটায়নের ডেফিনেশনটা আরেকবার বলুন
পরিষ্কার? হ্যাঁ স্যার, পরিষ্কার শুনতে পাচ্ছি। আনন্দিত হলাম শুনে। হ্যাঁ এবার ঠিক আছে স্যার। পারফেক্ট। আচ্ছা স্যার, তাহলে শুরু করছি আবার। হ্যাঁ, ঠিক আছে। চলো আবার একটু শুরু করা যাক। তো আমরা কোথায় ছিলাম? আয়নিক বন্ডে। তো এটা আয়নিক বন্ডের একটা ইন্ট্রোডাকশন হলো আমাদের, কি ধরনের কেমন জিনিস খায় না মাখে। তো যাই হোক আমরা বুঝলাম। এবার একটু কোভ্যালেন্ট বন্ডে আসি। আবার আমরা অ্যাপ্লিকেশন পাবো আয়নিক বন্ডের। যত এগুলো কেমিক্যাল বন্ডে তত কিন্তু আমরা এইসবের দিকে এইগুলো কিন্তু আর ছাড়বো না, এগুলো সঙ্গে নিয়েই চলবো আমরা পুরো থিওরি কেমিক্যাল বন্ডিং। তো দেখা যাক এবার একটু কোভ্যালেন্ট বন্ডে আসি। তো কোভ্যালেন্ট বন্ড অর্থাৎ সমযোজী বন্ড কাদের মধ্যে হবে কি বলতে পারি? যদি কিছু বলবে কোভ্যালেন্ট বন্ড কি জিনিস? ঠিক। তাহলে কি বলছে কোভ্যালেন্ট বন্ড? শেয়ারিং অফ ইলেকট্রন হবে, তাই তো? তো শেয়ারিং অফ ইলেকট্রনস কিরকম জিনিস হলো? এটাও কিন্তু অষ্টক পূর্তির জন্য হাইড্রোজেন আছে, তার একটা ইলেকট্রন আছে, আর একটা হাইড্রোজেন আছে, তার একটা ইলেকট্রন আছে। এ বললো ভাই আমাকে দে, তাহলে আমার ডাবলেট পূর্ণ হয়। এ বললো আমাকে দে, সুন্দর একটা পারফেক্ট ডাইরেকশনে নিয়ে আমি একটা বন্ড হয়ে গেলাম, তাই তো? আমরা জানি একটা বন্ড মানে দুটো ইলেকট্রনের, এটা কিন্তু পারফেক্টলি ডাইরেক্টেড বন্ড। যেমন আয়নিক বন্ডে যদি দেখি আমরা, আমি বললাম না অবশ্য সবগুলোই কিন্তু সেই বন্ড নিয়েই চলবো। আয়নিক বন্ড ওটুকু বললাম বলে কি ওখানে আয়নিক বন্ড শেষ হয়ে গেল তা কিন্তু নয়, এর অ্যাপ্লিকেশন সর্বত্রই চলবে। যেমন দেখা যায় এটার একটা ডাইরেকশন আমি দেখতে পাচ্ছি H2 তে, দেখতে পাচ্ছি তো, কিন্তু আমি ইনিশিয়ালের ক্ষেত্রে ডাইরেকশন পেয়েছিলাম পাইনি। অ্যাট্রাকশন তো যেকোনো দিকে হতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ছিল। তাহলে আয়নিক বন্ডকে আমি বলতে পারি না যে এটা নন ডাইরেকশনাল বন্ড, কোনো ডাইরেকশন নেই, কোনো দিক নেই যা, কিন্তু এটার ক্ষেত্রে একটা পারফেক্টলি ডাইরেকশনাল বন্ড এটা, তাই না? সেই জন্য আমি কিন্তু আবার কি
বন্ড আচ্ছা বেশ একটা জিনিস বলা যায় একটু বাইরে যাওয়া যায় সিলেবাসে বন্ড বলতে কি বোঝায় তাহলে ওখানে আমি আইনিক বন্ড তোদের একটা প্রশ্ন হওয়া উচিত ছিল যেটা যে স্যার আইনিক বন্ড যদি পিওর কেমিক্যাল বন্ড না হয় তাহলে বন্ড লেখার কি দরকার ছিল আমাদের অন্য কিছু একটা অ্যাট্রাকশন নাম দিয়ে আমরা চালিয়ে দিতে পারতাম কিন্তু কেমিস্ট্রিতে একটা মুশকিল আছে বন্ড তাকে আখ্যা দিয়ে দিয়েছে যাকে ভাঙতে এনার্জি লাগে অ্যাট্রাকশনকেও ভাঙতে এনার্জি লাগবে সেজন্য বন্ড নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন বন্ডে দেখবো সেখানে কিন্তু বন্ড নেই সেখানে কিন্তু অ্যাট্রাকশন কিন্তু ভাঙতে এনার্জি লাগছে তো সেজন্য হাইড্রোজেন নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন বন্ড তাই তো যার জন্য আমরা খুব মনে করেছি তো এইখানটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড হচ্ছে পিওরলি কেমিক্যাল বন্ড তাহলে পিওর কেমিক্যাল বন্ড কিন্তু আয়নিক বন্ড নয় আগে তার ব্যাখ্যা দিয়েছি এখানে আমি বলছি কিন্তু কোভ্যালেন্ট বন্ড কিন্তু একটা পিওর কেমিক্যাল বন্ড এবং একটাই পিওর কেমিক্যাল বন্ড আছে কেমিক্যাল বন্ডিং এ সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বুঝতে পারলাম কিন্তু বন্ড কি থাকে তাদের মধ্যে অ্যাট্রাকশন তো কি অ্যাট্রাকশন থাকে ভান্ডার ফোর্স অফ অ্যাট্রাকশন তাহলে সেটাও তো বন্ড বলছি আমরা সেটাই আমি ব্যাখ্যা দিলাম তোকে যে আয়নিক বন্ডটাকে বন্ড কেন বলছি অ্যাট্রাকশন নাম দিয়ে চালাতে পারবে বুঝতে পারলাম তো এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড কোভ্যালেন্ট বন্ডের শর্ত কি প্রধান শর্ত কি যে যার যে দুটো এলিমেন্টের মধ্যে হবে তাদের মধ্যে যেন ইলেকট্রনিক ডিফারেন্স বা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স খুব কম থাকে তাই না এখানে সে ভালোই তো যত কম থাকবে তত ভালো কিন্তু এক্সেপশন তো রয়েছে কেমিস্ট্রি তো তাই না কিং অফ এক্সেপশন তো সেক্ষেত্রে কি দেখাবে HCl দেখ হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে বন্ডে যদি দেখিস হাইড্রোজেনের একটা ইলেকট্রন ক্লোরিনের 7টা ইলেকট্রন তাই তো নিল এটাও নিল হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে যথেষ্ট ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে তাই না বলি স্যার এটা তো আয়নিক বন্ড করলো না কেন খুব ভালো প্রশ্ন H+ আর Cl- কে ভাঙলো না কেন H+ ভেঙে যেত Cl- এদিকে চলে আসতো কিন্তু কেন এটা কোভ্যালেন্ট বন্ড করছে কেন তার কারণ হচ্ছে কি বল কি বলছিস বলুন না তা হাসি কি আছে যাই বলুন কে বলছে ঠিক বলতে পারে যে ভুলও বলে তার বলার তো শক্তি রয়েছে ক্লাসের মধ্যে বল কি বলছিস বল কোনো অসুবিধা নেই লে বলবি তো বল তো দেখা যাচ্ছে এখানে H+ আর Cl- কে ভাঙতে পারতো কিন্তু এইটা ভাঙে এই যে এর ভাঙাটা নির্ভর করে কিন্তু একটা জিনিসের উপরে তার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এবং সেটা কিন্তু সলিউশনে একমাত্র দেখা যাচ্ছে আমি এটা হালকা করে বললাম ডিটেইলস এখন যাব না সলিউশনে দেখা যাচ্ছে কি রকম না এখানে দেখি HCl দুই ধরনের হয় একটা হচ্ছে ড্রাই HCl আর একটা হচ্ছে অ্যাকোয়াস HCl ওই HCl এর কি হিসেবে আসছে একটা অ্যাসিড হিসেবে আসছে তো এবার আমরা বলবো ড্রাই HCl কি অ্যাসিড यस অ্যাকোয়াস HCl আছে কারণ ড্রাই অবস্থায় HCl কখনোই কিন্তু আয়নে ভাঙে না কারণ তারা কোভ্যালেন্ট বন্ডে এক্সিস্ট করে বুঝতে পারছি কিন্তু অ্যাকোয়াস HCl আয়নে ভাঙে তাহলে আয়নে ভাঙছে কে ভাঙতে পারে না হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে ভাঙে জল কিন্তু HCl এর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে সেগুলো বিস্তার আমরা দেখবো পরে ডিটেইলসে হ্যাঁ হাইড্রোজেন বন্ডিং আছে তখন এটা একবার আলোচনা হবে এই জিনিসটা একবার সুন্দরভাবে আলোচনা হবে তো এই হচ্ছে ব্যাপার আমাদের কোভ্যালেন্ট বন্ডিং চলে যাব আমরা নেক্সট যেটা আচ্ছা শর্ত কি পেলাম যদি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স না থাকে বা খুব কম থাকে এইটা আমাদের প্রধান নিতে চলে আসে এগুলো রিভিশন ছিল আর পাবদের অ্যাপ্লিকেশন কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডিং অর্থাৎ অসমযোজী বন্ড
দেখ আমি বলেছিলাম যে কেমিক্যাল বন্ডিং, পিওর কেমিক্যাল বন্ড যদি বলি তাহলে কোভ্যালেন্ট বন্ড কে, মানে এটাও নিঃসন্দেহে পিওর কেমিক্যাল বন্ড নয়। দাঁড়াবে তো তাই? কি বলিস? ব্যাখ্যা তো তাই দাঁড়াবে। যদি কোভ্যালেন্ট বন্ডকে একমাত্র আমি পিওর কেমিক্যাল বন্ড বলি, তাহলে এটাও নিঃসন্দেহে অসমযোজী বন্ধনটাও কিন্তু পিওর কেমিক্যাল বন্ড নয়। তো কেন নয় দেখা যায়। আচ্ছা, কেউ বলতে পারবে অসমযোজী বন্ধন কাকে বলে? এইটা কিন্তু আমি শুনবো যদি কেউ জানে। রাখলাম কে বল, অসমযোজী বন্ধন বলতে কি বোঝায়? বইয়ের ডেফিনেশন চাই না, বোঝাতে পারলেই হলো, অল্প বিস্তর বোঝাতে পারলেই হলো। জঙ্গিপুরের কে বলতে চাইছো অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড? স্যার তার আগে আমার একটা কোশ্চেন আছে। একদম বলো। স্যার HCl এর মধ্যে যে বন্ধনটা করলেন ওটা তো আইনীয় হওয়া উচিত ছিল, তাহলে কেন সমযোজী বন্ধন কেন হলো? এটা আমি জানতাম। হাইড্রোজেন বন্ডিং এ বোঝাই, তুমি লিখে রাখো। হাইড্রোজেন বন্ডিং আর একটু ডিটেইলসে বোঝাবো। শুধু এটুকু জেনে রাখো এখন যে ড্রাই HCl কিন্তু অ্যাসিড নয়, কারণ ওটা আয়নে ভাঙে না। আর এমনি অ্যাকোয়াস HCl কিন্তু আয়নে ভাঙে। শুধু এটুকু জেনে রাখো, বাকি আমি হাইড্রোজেন বন্ডিং এ বোঝাই। এই চ্যাপ্টারতেই আছে হাইড্রোজেন বন্ডিং, ঠিক? তুমি ওটা পয়েন্টে মার্ক করে রাখো, আমি হাইড্রোজেন বন্ডের দায়িত্ব নিয়ে বোঝাবো, ঠিক? এবার তুমি এটার উত্তর দাও, অসমযোজী বন্ধন। না, আয়নিক বন্ডে আয়নে ভাঙে, আয়নিক বন্ডে কেউ থাকবে না। অসমযোজী বন্ধন মানে বলতে পারবে? চলো বেশ দেখা যাক। ইলেকট্রন শেয়ারিং হবে, একজনই শেয়ার করে। ইলেকট্রন শেয়ারিং হবে, বুঝলাম। তারপরে লাইনে বুঝলাম না। একটা কম্পাউন্ড মানে শেয়ার করবে ইলেকট্রন, একটা এলিমেন্টই শেয়ার করবে। হ্যাঁ, সুন্দর, ঠিক ঠিক। ধরা যাক এ আর বি দুই বন্ধু, খুব ভালো বন্ধু। কিরকম বন্ধু? না অসম বন্ধু। এদের মধ্যে কি আছে? অসম বন্ধুত্ব আছে। কিরকম অসম বন্ধুত্ব? এ হচ্ছে আদিকালের লোক, ধরে নাও, তোমাদের জেনারেশনের নয়। আর বি হচ্ছে তোমাদের জেনারেশনের লোক। তো আদিকালের লোক বা একটু পুরনো জেনারেশনের লোক কি করে? সব কাজ সুন্দরভাবে গুছিয়ে কাজ করতো, তো কাজ করে দেখবে সব কাজের একটা মানে কি বলবো পূর্ণ কি বলবো নিরীক্ষণ আছে যে এই কাজটা করলে ভালো, এই কাজটা করলে ভালো। তোমাদের জেনারেশনে তো তা নয়। তোমাদের হোয়াটসঅ্যাপও চাই, ফেসবুকও চাই, খেলাও চাই, পড়াশোনাও চাই, সব চাই। আগেকার দিনের লোকের কিন্তু তাই ছিল না। তো এই হচ্ছে অসম বন্ধুত্ব। তো ধরে নাও এ পুরোনো দিনের মানুষ বলে এ কিন্তু তার নিজের কাজ গুছিয়ে নিয়েছে। কিরকম কাজ গুছিয়ে নিয়েছে? তার ব্যালেন্স শেলে 8খানা ইলেকট্রন হয়ে গেছে, তাহলে স্টেবল। বি কিন্তু তোমাদের জেনারেশনে সব দিকে হাত বাড়িয়েছে, তাই কোনো না কোনো দিকে তো খামতি থাকবেই। তা ধরে নাও তার কিন্তু 6টা ইলেকট্রন আছে, তাহলে দুটো শর্ট। কিন্তু তোমাদের জেনারেশন যে প্রচন্ড বেশি, চাই তো চাই। তো বি দেখছে কি যে দুটো ইলেকট্রন আমার শর্ট আছে, তো কোনো প্রকারের আমাকে কিন্তু দুটো ইলেকট্রন চাই। তো কাকে খুঁজলো? পেলো কাকে? একে পেলো, বন্ধু। তো বলো ভাই অয়েলিং বলো, বাটারিং বলো, যা খুশি বলো, বলো ভাই দুটো ইলেকট্রন দে। এ তো একটু বোকাশোকা মানুষ, আগেকার দিনের মানুষ, সরল মনের মানুষ। বলো ঠিক আছে, নিয়ে নে। কি হলো তাহলে? জিনিসটা কি হলো? এ দুটো কিন্তু ইলেকট্রন দিল। কাকে দিল? বিকে। তাহলে আমরা সেটাকে দিল বললাম, তাহলে কি বলতে পারি আমরা? ভালো করে দেখবে। বলতে পারি না কমপ্লিট ট্রান্সফার অফ ইলেকট্রন।
এ কিন্তু দিল বিকে বি যেহেতু ইলেকট্রন দুটো ইলেকট্রন পেল এই জেনারেশন তো প্রচন্ড স্বার্থপর একে ভুলে গেল তাই তো ও দেখলো আমি স্টেবল হয়ে গেলাম আটটা আমার হয়ে গেল আর কি এর দরকার এই জেনারেশন কাজ হাসিল হয়ে গেল টিকিটও নাই আর দেখা যায় করবে না তো যেই দুটো পেয়ে গেল আটটা ওর হয়ে গেল একে ভুলে গেল কিন্তু এর মনে পড়লো যে ভাই আমার তো দুটো শর্ট হয়ে গেছে আমি তো আনস্টেবল হয়ে গেছি তাহলে কিছু তো করতে হবে তো এই গেল কি এর কাছে ভাই নিয়েছিস ভালো করেছিস ফিরিয়ে দে বিয়ার দেয় স্টেবল হয়ে গেছে বি বলল দেবো না তখন বললো যে কি করি তখন বি বলে একটা উপায় আছে আমি যে দুটো ইলেকট্রন নিয়েছি চল দুজনে শেয়ার করি অগত্যা রাজি তাকে স্টেবল তো হতে হবে একেও তো স্টেবল হতে হবে বাধ্য হয়ে রাজি হলো সে তাহলে সেকেন্ড স্টেপ কি হলো শেয়ারিং হলো তৈরি হলো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এই দুটো স্টেপকে যদি ফলো করো তাহলে দেখো প্রথম স্টেপ কি সিগনিফাই করছে আয়নিক বন্ড না ঠিক বললাম কি সেকেন্ড স্টেপ কি সিগনিফাই করছে কোভ্যালেন্ট বন্ড না তাহলে আমরা বলতে পারি না আয়নিক বন্ডে 50% আয়নিক ক্যারেক্টার তো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডে 50% আয়নিক ক্যারেক্টার আছে 50% কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে তাহলে তো 50% যদি আয়নিক ক্যারেক্টার থাকে তাহলে এটাকে আমি পিওর কেমিক্যাল বন্ড বলতে পারবো না ঠিক বললাম কি তার জন্য এটা কিন্তু পিওর কেমিক্যাল বন্ড বললাম না ওখানে একটা কোঅর্ডিনেট বন্ড তাহলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড কি হলো এমন একটা বন্ড যেটা মিক্সচার অফ আয়নিক বন্ড এন্ড কোভ্যালেন্ট বন্ড দেখতে পেলাম কি না ঠিক সুন্দর তো এইটা লুইস ডট কিন্তু তোমাদের আঁকতে হবে লুইস ডট কিন্তু আঁকতে হবে বাবু সমযোজিতে শুরু তাই তো তো শুরু মানে তো তার একটা এগোবে তো প্রপাগেশন আছে তো সেটা এগোবে তো দেখা যাক যেমন ধরো আমি একটা এক্সাম্পল দেওয়া যাক NH4 প্লাস ঠিক বললাম এটা একটা আয়ন তো দেখা যাক নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন কে বলতে পারে ভ্যালেন্স শেল নাইট্রোজেনের যোজন কক্ষে কটা ইলেকট্রন থাকে লজ্জা করা দরকার পিরিয়ডিক টেবিল হয়ে গেছে 5টা সুন্দর 5টা তাহলে দিলাম 5টা নাইট্রোজেনকে দুটো তিনটে চারটে 5টা কারো কোনো প্রবলেম এবার আছে কি হাইড্রোজেন আছে তো হাইড্রোজেনের কটা ইলেকট্রন ভ্যালেন্স শেলে একটা আমরা জানি একটা বন্ড করতে কটা ইলেকট্রন লাগে দুটো হাইড্রোজেনের কটা দরকার দুটো হলো একটা কোভ্যালেন্ট বন্ড হলো হাইড্রোজেনের একটা দুজনে মিলে শেয়ার করলো তো নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন ছিল হাইড্রোজেন থেকে সে একটা পেল কতগুলো হলো 6টা হাইড্রোজেন কিন্তু এখনো শেষ হয়নি তাই না দিলাম হাইড্রোজেনের ডুপ্লেট হলো নাইট্রোজেনের ছিল কটা 6টা আর একটা পেল হাইড্রোজেন থেকে কটা হলো 7টা বাকি আছে কিন্তু এখন একটা হাইড্রোজেন দিতে পারি না হলো 8টা নাইট্রোজেন কিন্তু স্টেবল হয়ে গেল 3টে হাইড্রোজেন কিন্তু স্টেবল তাহলে এটা কি হলো এ আমি যে গল্পটা দিয়েছি তাতে এ হয়ে গেল এখনো কিন্তু বি আছে কে বি H প্লাস যা দুটো দরকার ঠিক বললাম কি না এলো বাবু নিতে H প্লাস বললাম হয়ে গেল কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড এটাকে কিভাবে আমি স্কেলেটনে আনতে পারি এটা কি ডাব্লিউ হয়ে যাচ্ছে কেন এটা কিন্তু এ নয় কিন্তু কিছু নয় হ্যাঁ এটা শুধু বন্ড এটা আমার এই লেখার দোষে হয়েছে হ্যাঁ কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডটাকে এরকম অ্যারো দিয়ে দেখাতে হবে বুঝতে পারলাম সবারই অক্টেট পূর্ণ হয়েছে সবারই অক্টেট পূর্ণ হয়েছে হ্যাঁ কি দেখলাম আমরা 3টে হাইড্রোজেনের ডুপ্লেট হয়েছে নাইট্রোজেনের অক্টেট হয়েছে আর যে H প্লাস ছিল তাতে দুটো দান হয়েছে তাই না যেহেতু উপর দিকে আমরা কেন দেখছি যে নাইট্রোজেন থেকে দান করলো হাইড্রোজেন তো করেনি সেজন্য হাইড্রোজেন থেকে আর নামেনি
বুঝতে পারলাম? বেশ, এবার একটু আঁকি তো আমরা, আরেকজনকে আঁকি তো। হাইড্রোনিয়াম আয়ন, ঠিক কিনা? এগুলো কিন্তু লুইস ডট স্ট্রাকচার হচ্ছে, তারপরে স্কেলিটন। লুইস ডট স্ট্রাকচার বললে কিন্তু শুধু ডট স্ট্রাকচার রেখে দিলে হবে না, তার সঙ্গে স্কেলিটনটাও কিন্তু দিতে হবে। দেখা যাবে এটা অক্সিজেন ব্যালেন্স শেলে কটা ইলেকট্রন অক্সিজেনের? সুন্দর। দিলাম 6টা তো আছে। কটা হাইড্রোজেন আছে তো? হাইড্রোজেনের ব্যালেন্স শেলে একটা ইলেকট্রন হলো। অক্সিজেনের কটা ইলেকট্রন হলো? 7টা। আর একটা হাইড্রোজেন আছে তো? দিলাম হলো। অক্সিজেনের কটা হলো? 2টো। হাইড্রোজেনের কটা হলো? দুটো করে হয়ে গেল, ডাবলেট হয়ে গেল। তাহলে এটা এ হয়ে গেল। বি আসবে এখন। বি কি পড়ে আছে? H প্লাস। একই জিনিস। বুঝতে পারছি কি পারছি না? সুন্দরভাবে আমরা এটা স্ট্রাকচারে রেখে দিতে পারি। এখানে একটা নোটপ্যাড আছে, সেটা দেখিয়ে দেবো। শেপগুলো আমরা পরে শিখবো, কি ধরনের কি শেপ, তার জন্য অনেক কিছু জিনিস আছে। আগে লুইস ডটটা শিখে নিই। ঠিক, এটা গেল আয়নের দিকে। এটা একটু কম্পাউন্ডের দিকে আসি, তাই তো? দেখা যাক, প্রথমে আঁকবো আমি HNO3। ঠিক বললাম? বললাম কি না? তো HNO3 তে সেন্ট্রাল অ্যাটমকে নাইট্রোজেন, এটা আমরা জানি। এটা একটা কি নাম? একটা নাইট্রিক অ্যাসিড, তাই তো? তো মনে রাখবে এখানে একটা জিনিস বক্তব্য আছে। এটা কি? ইনঅর্গানিকের অক্সি অ্যাসিড। ঠিক বললাম? ইনঅর্গানিক কম্পাউন্ডের অক্সি অ্যাসিড, তাই তো? নাইট্রোজেন যেহেতু ইনঅর্গানিক কম্পাউন্ডের একটা অক্সি অ্যাসিড, অক্সি অ্যাসিড হতে গেলে OH বন্ড কিন্তু নেসেসারি। একটা OH বন্ড না থাকলে কিন্তু অক্সি অ্যাসিড বলবো না। ক্লিয়ার? তাহলে HNO3 তে একটা মিনিমাম একটা OH বন্ড আছে বলে কিন্তু এটা অ্যাসিড বলেছি আমরা, নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? বেশ, এবার OH একটা আছে, এটুকু আমরা বুঝে গেছি। এবার দেখছি আমরা HNO3 টা ভাঙে কিভাবে। H প্লাস NO3 মাইনাস, তাহলে একটাই আছে। এখান থেকে কনক্লুশন, তাই না? একটাই আছে, কারণ একটা H প্লাস আছে, তাহলে একটাই OH বন্ড আছে। শুধু দেখা যাক নাইট্রোজেন ভ্যালেন্স শেলে আমরা একটু আগে দেখলাম কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। বেশ, 5টা ইলেকট্রন। OH বন্ড রাখবো। এটা অক্সিজেনের ইলেকট্রন, একটা বাম দিকে, একটা ডান দিকে অক্সিজেনের ইলেকট্রন দিলাম। অক্সিজেনের কটা থাকে? 6টা। উপরে 2টো, নিচে 2টো। 6টা হলো নাকি? তাহলে N এর সঙ্গে একটা সিঙ্গেল বন্ডে O এলো, তো O এর সঙ্গে একটা সিঙ্গেল বন্ডে H আসুক। হলো কি না? ও এটা H এর ইলেকট্রন বাঁ দিকে যায়। তাহলে N এর সঙ্গে একটা OH, যেহেতু এটা একটাই আছে H প্লাস আছে, একটা OH দিয়ে আমি প্রথমেই কাজটা সেরে দিলাম। এবার দেখবো বাকি কি আছে। বাকি কি দেখতে পাচ্ছেন? বাকি আছে আমার কি আছে? 2টো কিন্তু অক্সিজেন বাকি আছে। ঠিক, এবার দেখবো আমি নাইট্রোজেনের সেন্ট্রাল অ্যাটম তার কটা ইলেকট্রন হয়েছে। যেভাবে আমি ভাবাচ্ছি সেভাবে কিন্তু ভাবতে হবে, তবে নিখুঁতভাবে হবে। তো নাইট্রোজেন হয়েছে 6টা, আরো 2টো কিন্তু বাকি। আমি যদি বলে দিই দুটোই কোঅর্ডিনেট করে নেবে, তা তো হবে না। 8টা তো হতে হবে, তবেই কিন্তু কোঅর্ডিনেটের কথা বি তবেই আসবে এর কাছে। এ যদি 8টা পুরো নাই থাকে তাহলে বিও আসবে না এর কাছে। তাহলে আরো 2টো আমার লাগবে। ওর তখন কি করি আমি? কোভ্যালেন্ট বন্ড ছাড়া তো পাবে না, আয়নিক বন্ডে তো পাবে না, কোঅর্ডিনেট বন্ডও তো পাবে না। কোঅর্ডিনেট বন্ড তো দিয়ে যেতে হবে ওকে। তাহলে কোভ্যালেন্ট বন্ড করবেই। কে আছে কোভ্যালেন্ট বন্ড করার জন্য? অক্সিজেন। অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। তাহলে ডাবল কোভ্যালেন্ট বন্ড করতে হবে। ঠিক, তাহলে সেই জন্য কি করলো? অক্সিজেনের কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন ছিল, কোভ্যালেন্ট করলো, মানে ডাবল বন্ড করলো 4টে ইলেকট্রন মিলে। তাহলে কটা হলো নাইট্রোজেনের? এবার এ হলো। এবার বি আসবে ওর কাছে। এবার বি কে আছে? একটা অক্সিজেন। অক্সিজেনের ব্যালেন্স ছিল কটা ইলেকট্রন? 6টা। দরকার কটা? বেশ, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড করবে। নাইট্রোজেনের পক্ষে 2টো ইলেকট্রন পড়ে আছে ফাঁকা। বেশ, হয়ে গেল।
বুঝতে পারছি না স্ট্রাকচার যদি স্কেলেটনের স্ট্রাকচার নিয়ে আসি, হলো কি না? এই জন্য গেল। এবার একটু দেখা যাক H2SO সম্পর্কে বোঝা গেছে না যায়নি? কি নাম? সালফিউরিক অ্যাসিড, তাই তো? একটু ভেঙে দেখা যাক H2SO কিভাবে ভাঙে। H2SO কিভাবে ভাঙে? হ্যাঁ, তাহলে 2H plus SO4 2 তার মানে কি দাঁড়ালো? কি সিগনিফাই করলো? তাহলে আমাকে কি মাথায় ঢোকালো? আমাকে মাথায় ঢোকালো এই কিন্তু দুটো OH আছে, তবে কিন্তু এই দুটো H প্লাস বেরিয়েছিল। বলেছিলাম OH থাকতে হবে তবেই সে অ্যাসিড। OH থাকা মানে একটা H প্লাস বেরোবে সেখান থেকে, মানে দুটো H প্লাস বেরোচ্ছে, দ্যাট মিন্স দুটো OH আছে। ঠিক বললাম কি না? সেটেল অ্যাটম কে সালফার, ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন পাবো? সালফারের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? এগুলো উপরে দুটো, হ্যাঁ উপরে লেখাটা হয়ে গেল না, ওটা স্কার্সার ছিল, ঠিক আছে। 6টা ইলেকট্রন, তাহলে 2 দিলাম 4 দিলাম 5 দিলাম 6 দিলাম, হয়েছে কি না? ঠিক তো? আর পাবেও কটা সালফার? দুটো। তাহলে দুটো OH আছে বলেছি আমি, একটু আগে আমি একটা OH এঁকেছি না, একই জিনিস মারবো। একটা ইলেকট্রন অক্সিজেনের উপরের দিকে, উপরে নিচে দুটো করে 5টা হয়ে গেল, আর একটা এদিকে হাইড্রোজেনের একটা এদিকে হয়ে গেল একটা OH। বাঁদিকে একটা OH মেরে দিই, এসে করে বুঝতে পেরেছি। সালফারের কটা হলো? 8টা হয়ে গেল, ঠিক? এটা কি হয়ে গেল? A হয়ে গেল। এখন কি পড়ে আছে? দুখানা অক্সিজেন, দুটো অক্সিজেনই কিন্তু B তাহলে, কারণ অক্সিজেনের ভ্যালেন্স শেলে 6টা ইলেকট্রন, সালফারে দুটো লোন পেয়ার রয়েছে। সুন্দরভাবে কোঅর্ডিনেট করুক, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট করুক। হলো না? তাহলে সবারই অক্টেট হলো কি না? 6টা ছিল, দুটো কোঅর্ডিনেট কোভ্যালেন্ট করে দিল সালফার অক্সিজেনের উপরে, অক্সিজেনের 8টা হয়ে গেল। সুন্দরভাবে স্কেলেটনে আমরা আঁকতে পারবো ঠিক কিনা? বুঝতে পেরেছি? আর একটা দেখাবো, SO3 কি নাম? সালফার ট্রাইঅক্সাইড। দেখেন সালফারের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আমরা দেখলাম? 6টা। 2 এখানে তো OH এর গল্প নেই, আছে কি? সালফারের কটা দরকার? 3টে। আমি বললাম না তাড়াহুড়ো করে বলতে নাই। আমি নাইট্রোজেনের উদাহরণ দিয়েছিলাম, যে নাইট্রোজেনের 6টা, দুটো করে আছে, তাহলে দুটো কি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট করবে? আমি বলেছিলাম না, আগে দেখতে হবে ওকে A তে আনতে হবে। কেন আমি গল্পটা দিলাম? আমি তো বলে দিতে পারতাম, ওই মেয়ে যেটা বললো ওরকম ভাবে তো বলে দিতে পারতাম যে একটা ডোনেশন হবে, আর একজন ডোনেশন করবে আর একজন করবে না, একজন নেবে, ওর মতো করে বলে দিতে পারতাম। বললাম না কি? বললাম না, আমি একটা গল্প তৈরি করলাম, যেখানে আমি বারবার বললাম যে A এর গল্প আর B এর গল্প। তার মানে বলছিলাম A কে আমাকে ফর্ম পড়তে হবে আগে, তারপরে আমি B এর সঙ্গে ভাবতে পারবো। তো এটাকে তো ফর্ম হতে হবে, এখানে তো এতে 6টা আছে, এ কি করে হলো? 8টা তো হয়নি, বুঝতে পারছি? তাহলে একটা দুটো নিতে হবে, তাহলে একটা ডাবল কোভ্যালেন্ট বন্ড করতে হবে। এখানে সিঙ্গেল ভ্যালেন্সি কেউ নেই,
আছে কি হাইড্রোজেন? আছে কি ক্লোরিন? সিঙ্গেল ভ্যালেন্সি কেউ নেই, একযোজি কেউ নেই, আছে দুযোজি। তাহলে দুযোজির জন্য একটা ডাবল কোভ্যালেন্ট বন্ড আনতে হবে, তাহলেই সে অক্টেট হয়ে যাবে। তাহলে যে কোনো একটা দিকে আমি ডাবল কোভ্যালেন্ট বন্ড করি। যেহেতু কোভ্যালেন্ট বন্ড শেয়ারিং তো হবে, শেয়ারিং মানে কি হয়ে গেল? অক্সিজেনেরও একটা, সালফারেরও একটা হয়ে গেল। এইবার কি হলো বুঝতে পারলাম? এইবার আমি যা আছে তাই কোঅর্ডিনেট কোভ্যালেন্টে মারবো। এই যখন পেয়ে গেলাম আমি, এবার দিয়ে আসি জোনটা আছে, দুটো আছে। যদি এরকম ভাবে থাকে না, একটু অ্যাঙ্গেলে থাকবে, সেগুলো আমি শেপ জিওমেট্রি গুলো আমাদের হাইব্রিডেশনে করবো। বুঝতে পারলাম? তো দুটো করে ইলেকট্রন, একটা করে লোন পেয়ার মিস করেছি। বুঝতে পেরেছি না পারিনি? পেরেছি কি পারিনি? কি বলে বুঝতে পারোনি? জমিপুর বোঝা গেছে? বুঝতে পেরেছি। সুন্দর। ডবল এই ছটা আমি হোমওয়ার্ক দিলাম, কিভাবে এটা লুইস ডট আঁকতে হবে, তারপরে কিন্তু এর আমি প্রপার্টি বলবো। ঠিক? তো এই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট কোভ্যালেন্ট। ছটা কিন্তু হোমওয়ার্ক আছে, সুন্দরভাবে এঁকে দেখাতে হবে আমাদের। আর কোনো না পারলে সেটা আমি দেখাবো। বেশ, এবারে একটা উদাহরণ দেখা যাক। NH4Cl কি কি আছে এর মধ্যে বন্ড, এটা দেখা যাক। তো প্রথমে NH4Cl কিভাবে ভাঙে? NH4 প্লাস Cl মাইনাস, এটা কি বলতে পারি? আয়নিক বন্ড বলতে পারি না? এবার ইন্ডিভিজুয়াল Cl মাইনাস তো আলাদা হয়ে গেল। NH4 টাকে একটু দেখি, লিখেছিলাম না আমরা একটু আগে? এই যে কি পেয়েছিলাম? তিনটে কোভ্যালেন্ট পেয়েছিলাম, একটা কোঅর্ডিনেট পেয়েছিলাম কিনা? তাহলে মোট কতগুলো বন্ড হলো টাইপ NH4Cl এর? প্রথমে আয়নিক, তারপরে কি পেলাম? কোঅর্ডিনেট কোভ্যালেন্ট, তাহলে তিন প্রকারের বন্ড পেলাম না, তাই না? যদি আমি এক্সাম্পল চাই যে এমন একটা কম্পাউন্ড বলে যেখানে তিনটে বন্ড আয়নিক কোভ্যালেন্ট এবং কোঅর্ডিনেট কোভ্যালেন্ট আছে, NH4Cl করব, NH4Cl করব, থাকলে আয়নিক কোভ্যালেন্ট, NH4 প্লাস মানে তো কোঅর্ডিনেট আর কোভ্যালেন্ট, আয়নিক তো চাই তো, NH4Cl করতে পারি না? শুধু বেশ, এই গেল আমাদের তিনটে বন্ড, তাই তো? তো এবার দেখা গেল আমাদের, আমরা করব এখানে, এটা কিন্তু শেষ হয়নি। হোমওয়ার্কটা দেওয়ার পর আমি কিন্তু কিছু প্রপার্টি আমাকে বোঝাতে হবে। তো নেক্সট ক্লাসে এই অংশের প্রপার্টিটা হবে, যে অংশটা হোমওয়ার্ক দিলাম, যে ছয়টার হোমওয়ার্ক দিলাম, আমি কিন্তু সিরিজে হোমওয়ার্ক দিলাম, আমি সিরিজে দেখবো এবং সিরিজে তাদের প্রপার্টি এক্সপ্লেন করব। ঠিক? তো ওটা আমার মনে থাকবে, যখনই হোমওয়ার্কটা চেক করবো আমার মনে পড়বে। এরপরে আমরা একটু দেখি ইলেকট্রো ডেফিশিয়েন্ট মলিকিউল বা কম্পাউন্ড। এবার অষ্টকের একটু ব্যতিক্রম দেখি। তাহলে ইলেকট্রন ঘাটতি আছে সেই সব কম্পাউন্ড একটু খুঁজবো আমরা, দেখি। তো দেখা যাক
প্রথমে আসি BF3, আর একটা নিলাম এক্সাম্পল AlCl3, এই দুটো নেওয়া হলো। ঠিক, তো BF3 তে আমি যদি দেখি সেন্ট্রাল অ্যাটম কে বোরন, BF3 নাম কি বোরন ট্রাইফ্লোরাইড, তাহলে সেন্ট্রাল অ্যাটম কে হবে বোরন। তাহলে বোরনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? আর এদের আমি আছে বোরন কত 5 না, তাহলে ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 3টে ইলেকট্রন। কম্পাউন্ড কি তৈরি করেছে? F3, 3টে F। ফ্লোরিন কি কটা করে দেয় ইলেকট্রন? একটা করে। তাহলে বোরনের 3টে ইলেকট্রন আর ফ্লোরিনের 3টে ইলেকট্রন, তাহলে কম্পাউন্ডটা কটা ইলেকট্রনে তৈরি হলো? ঠিক বললাম? তাহলে এটা কি অক্টেট পূর্ণ করেছে? বাস্তবে পাওয়া যায় বোরন ট্রাইফ্লোরাইড ইজ হাইলি কমন। কে বোরন ট্রাইফ্লোরাইড? বাবা হাইলি কমন। BF3 কম্পাউন্ড কমন পাওয়া যায়, তাহলে অক্টেট পূর্ণ হলো না, তৈরি হয়ে গেল, তাই না? তাহলে এই ধরনের কম্পাউন্ডকে আমি কি বলতে পারি? ইলেকট্রোডেফিশিয়েন্ট না? ইলেকট্রোডেফিশিয়েন্ট মলিকিউল, ইলেকট্রনের ঘাটতি আছে। কেন আছে? অক্টেট বললে কি হবে না? অক্টেটে তো কিছু রুলস ছিল, এবং যদি ব্যতিক্রম হয় তাহলে কিছু কেন বলে একটা জিনিস থাকবে, তাই না? দেখা যাক। তো দেখা বলা হচ্ছে যে বোরনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি 1s2 2s2 2p1, ঠিক তো? 3টে ফ্লোরিন আসছে, 3টে ফ্লোরিন 3 জায়গায় ঢুকলো। 3 জায়গায় ঢুকলো অর্থাৎ কিভাবে ঢুকবে সেটা বলতে গেলে হাইব্রিডেশন বলতে হয়। আচ্ছা এটুকু বলি যে 3টে ফ্লোরিন 3 জায়গায় ঢুকলো, ক্লিয়ার? কিন্তু আর এক্সট্রা ইলেকট্রন নেওয়ার মতো তার ক্যাপাসিটি বা জায়গা নেই। একটা ভ্যালেন্স অরবিটাল পড়ে থাকলো, আর কিন্তু জায়গা নেই, বা কেন জায়গা নেই সেটা আমি LCl3 তে ব্যাখ্যা করব। ঠিক, তো আমি বলে রাখলাম এটা যে BF3 একটা ইলেকট্রোডেফিশিয়েন্ট মলিকিউল, এর আর ইলেকট্রন নেওয়ার মতো ক্ষমতা নেই, এটুকু বলে রাখলাম, এটুকু সেন্টেন্স থাকলো। এবার আমি LCl3 তে ঢুকবো, নিয়ে ক্লিয়ার করব কেন নেই। LCl3 থেকে বোঝা যাবে। তো LCl3 টা দেখা যাক। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? স্যার অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন। যদি ইলেকট্রনিক কনফিগারেশন বলি তাহলে কি দাঁড়ায়? 1s2 2s2 2p6 3s2 3p1, ঠিক তো? ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 3টে। ক্লোরিন থেকে কটা পেল? কটা হলো? ইলেকট্রোডেফিশিয়েন্ট, ঠিক কি না? ইলেকট্রন ঘাটতি আছে, ঠিক। এর কিন্তু নেবার ক্ষমতা আছে, ঘাটতিটা কিন্তু মিটিয়ে নেয়। কিভাবে মেটায়? কি এমন জিনিস আছে যে BF3 মেটাতে পারলো না, LCl3 সুন্দরভাবে ঘাটতি মিটিয়ে দিল? কেন? দেখা যাচ্ছে মার্কেটে বলছে LCl3 এর উপরে কিছু থাকছে না। মার্কেটে কি হিসেবে থাকে? কম্পাউন্ড কি হিসেবে পাই আমি? না, Al2Cl6 হিসেবে পাই। অর্থাৎ দুটো AlCl3 যুক্ত হয়ে তৈরি করছে Al2Cl6, যেটাকে বলা হয় ডাইমার। দুটো আইসোমার যুক্ত হয়েছে, তার জন্য নাম দেওয়া হয়েছে ডাইমার। তাহলে স্যার এরও ছটা ইলেকট্রন, এরও ছটা ইলেকট্রন, BF3 তে ডাইমার তৈরি করতে পারছে না। আপনি বললেন BF3 হিসেবে থাকে, আবার আপনি বলছেন AlCl3 Al2Cl6 হিসেবে থাকে। কেন? কি দোষ করেছিল? দেখা যায়। এই দুটো আমি LCl3 ড্র করলাম, ঠিক? বোঝা যাচ্ছে কি? ঠিক তো? এবার আমি দেখলাম, আমরা জানি ক্লোরিনের ভ্যালেন্স শেলে একটা ইলেকট্রন শেয়ার হওয়ার পর ভ্যালেন্স শেলে 3টে লোন পেয়ার থাকে, মানে 6টা ইলেকট্রন থাকে, তাই তো? ঠিক তো? এখানে বেশ,
এবারে অ্যালুমিনিয়ামের একটু ইলেকট্রনিক কনফিগারেশনের দিকে যাই। কোন অরবিটাল কোন অরবিট পর্যন্ত গেছে ইলেকট্রনিক কনফিগারেশন? থার্ড অরবিট পর্যন্ত। থার্ড অরবিট পর্যন্ত গেছে, তাই তো? থার্ডে কি কি আছে অরবিটাল? এস আছে, পি আছে আর ডি আছে। শূন্য অবস্থায় থাকলেও পুরোটাই ভ্যাকেন্ট স্পেসে আছে না, ভ্যাকেন্ট শূন্য অবস্থায় থাকলেও কিন্তু ডি অরবিটালে তো আছে শূন্য, ডি জিরো আছে, কিন্তু তার জায়গাটা তো আছে রে ভাই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে বাইরে থেকে দুটো আমি একটা লোন পেয়ার আসে, অ্যালুমিনিয়ামকে যদি অ্যাটাক করে, সে বলবে আয় ভাই ফাঁকা জায়গা ডি আছে আমার, দে এখানে ইলেকট্রন আমি স্টেবল হবো, আমার দুটো ইলেকট্রন কমতি আছে, বলবে তো? তাহলে সুন্দরভাবে কিন্তু দুটো ইলেকট্রন কোঅর্ডিনেট কোভ্যালেন্টে মারলো কি না? ডাইমার হলো L2Cl6। এবার দেখা যাক, আমি বললাম যে LCl3 দিয়ে আমি BF3 এটা বুঝবো, বলেছিলাম কি না? এটা ড্র হয়েছে তো, সবারই ড্র হয়ে গেছে আশা করি। আমি BF3 এর দিকে যাই। ফ্লোরিন বোরনের ভ্যালেন্স অরবিট কি? সেকেন্ড অরবিটে কি কি অরবিটাল আছে? এস আর পি, ডি আছে, ভ্যাকেন্ট স্পেস আছে এর কাছে। তাহলে যে দুটো পাশাপাশি BF3 রাখি আমি, যেমন করে LCl3 রাখলাম, একটা ফ্লোরিনের লোন পেয়ার কি আর একটা বোরনকে মারতে পারবে? ভ্যাকেন্ট তো স্পেস নেই, তাহলে সেই জন্য BF3 হিসেবে হয়ে গেল। প্রচন্ড রিঅ্যাক্টিভ কিন্তু থেকে গেল, কারণ তার স্পেস নেই, সে মার্কেটে এক্সিস্ট করতে পারছে না ডায়মন্ড হিসেবে। তাহলে কোশ্চেন আসে, LCl3 আর BF3 দুটো ইলেকট্রোডেফিশিয়েন্ট মলিকিউল, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি আছে, বাট কিন্তু LCl3 মার্কেটে এক্সিস্ট করছে Al2Cl6 হিসেবে, অর্থাৎ ডায়মন্ড হিসেবে, বাট BF3 করতে পারছে না। কেন করছে না? তার রিজন আশা করি বোঝাতে পেরেছি কিনা? যে ওর স্পেস আছে, এর স্পেস নেই। কেন স্পেস নেই? কারণ ও সেকেন্ড অরবিটে গিয়ে আটকে গেছে, ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু থার্ড অরবিটে গেছে। থার্ড অরবিটে কি আছে? ডি অরবিটাল আছে। শূন্য অবস্থা থাকলেও কিন্তু ভ্যাকেন্ট, মানে শূন্য অবস্থা থাকলেও কিন্তু ডি অরবিটাল আছে। তাহলে একটা ভ্যাকেন্ট জায়গা আছে যেখানে ইলেকট্রন দুটো ইলেকট্রন এসে থাকতে পারবে, কিন্তু ওর ক্ষেত্রে সেই জায়গাটুকু নেই। বুঝতে পারলাম? বেশ, এবার দেখা যারা ইলেকট্রোডেফিশিয়েন্ট মলিকিউল অর কম্পাউন্ড, তাদেরকে আমরা বলছি লিউইস অ্যাসিড। তাহলে ইলেকট্রোডেফিশিয়েন্ট মলিকিউল যদি হয় বা কম্পাউন্ড যদি হয়, তাহলে আমরা কি বললাম? লিউইস অ্যাসিড বা লুইস অ্যাসিড, বাংলায় লিখলে LEWIS। তাহলে BF3 একটা লুইস অ্যাসিড কিনা? LCl3 একটা লুইস অ্যাসিড, যদি L2Cl6 হিসেবে না থাকে, তাই না? এগুলো লুইস অ্যাসিড বলবো। বেশ, তাহলে ইলেকট্রোডেফিশিয়েন্ট মলিকিউল তাকে আমরা লুইস অ্যাসিড বললাম। বেশ, এবার দেখা যাক আমরা কি করছি। অষ্টকের ব্যতিক্রম করছি, তাই না? একটা ব্যতিক্রম আমরা দেখলাম যাদের ইলেকট্রনের ঘাটতি আছে। বেশ, এবার ইলেকট্রন এক্সেস করাচ্ছে। হ্যাঁ, ইলেকট্রন এক্সেস আছে যাদের, যেমন একটু দেখা যায় PCl5 SF6, এই দুটো এক্সাম্পল দিলাম। PCl5 মানে ফসফরাস পেন্টাক্লোরাইড, SF6 মানে সালফার হেক্সাক্লোরাইড। তো দেখা যায় ফসফরাসের একটু আমরা জানি ফসফরাসের ইলেকট্রন কনফিগারেশন কি? 1s2 2s2 2p6 3s2 3p3। সুন্দর। তাহলে ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন? ক্লোরিন থেকে কয়টা পাবে? তাহলে কয়টা হলো?
অষ্টক হলো তো বেশি হয়ে গেছে সালফারটা দেখা যাক সালফার কত ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p4 ঠিক তো তাহলে ব্যালেন্স শিটে কটা ইলেকট্রন 6টা ফ্লোরিন থেকে কত পেল বড় বেশি তাহলে এটা কিন্তু তো কি মার্কেটে থেকে পাওয়া যায় না পাওয়া যায় তাই না কেন বলছে অষ্টক তো পূর্ণ তো বেশি করে ফেলেছে অষ্টক থেকে বেশি হয়ে গেছে আমরা জানি অষ্টক মানে স্টেবল তাহলে তো মার্কেটে খুবই আনস্টেবল হওয়া উচিত পাওয়া যায় তাহলে ব্যাখ্যা কি হ্যাঁ বলছি সেটা আমার ভালো লাগছে যে অনেক কিছু স্বর আওয়াজ আমি শুনতে পাচ্ছি এটাই আমার বিষয় যেটাই বলছিস ভুল বলেছিস ঠিক বলেছিস যেটাই বলছিস ঠিক দেখা যাক এখানে এই যে এক্সট্রা ইলেকট্রন হলো তার ব্যাখ্যাতে চলে আসে যে এদের স্ট্রাকচার কিন্তু যাদের অষ্টকের বেশি পূর্ণ হয়ে গেছে তাদের কিন্তু নরমাল স্ট্রাকচার নেই বুঝতে পারলাম তাদের স্ট্রাকচারের একটা নতুন ব্যাখ্যা আছে তার নাম হচ্ছে সিংলেট স্ট্রাকচার কি স্ট্রাকচার সিংলেট স্ট্রাকচার দেখা যাক স্ট্রাকচারটা কি হবে সিংলেট স্ট্রাকচার আর পড়ি না এখানে বেশ সিংলেট স্ট্রাকচার দেখা যায় কি লেখাটা পরে পড়ছিলাম আমার পেজটা চলে যাওয়ার পর পড়ছিলাম সিংলেট স্ট্রাকচার দেখা যায় কি বলছে পিসিএল ফসফরাস কি রকম আমাদের বেশি এরকমই করলাম যদি হলো না স্ট্রাকচারটা আমার ট্রাইগোনাল বাইপিরামিডাল হয় যেমন হয়ে গেল আর কি মানে এইরকম দেখতে হবে কেন হবে সেগুলো হাইব্রিডাইজেশনে বলবো এরকম দেখতে হবে ঠিক আছে তো দেখা যাচ্ছে ফসফরাসের কটা এক্সট্রা ইলেকট্রন হচ্ছে পিসিএল5 এর দুটো যতগুলো এক্সট্রা ইলেকট্রন হবে অস্ট্রেলিয়া তাদের করে একটা সিংলেট স্ট্রাকচার থাকবে সিংলেট স্ট্রাকচার কি রকম হাফ অ্যারো কি রকম হাফ অ্যারো সেন্ট্রাল অ্যাটম কে ফসফরাস তাহলে ফসফরাসের এক্সট্রা ইলেকট্রন হয়েছে ক্লোরিন তো একটা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এমন সিস্টেমটা এমন হবে যে একটা ইলেকট্রন ফসফরাসের একটা ইলেকট্রন ক্লোরিনকে যাচ্ছে ঠিক কিন্তু সেই ক্লোরিন সেই ফসফরাসকে কিন্তু ইলেকট্রনটা দিচ্ছে না বুঝতে পারছি আমি বন্ড মানে কি করেছিলাম যদি কোভ্যালেন্ট বন্ড হয় দুজনেই শেয়ার করছে করেছিলাম তো করেছিলাম এখানে বলছে হাফ বন্ড তৈরি মানে হাফ বন্ড বলবো না সিংলেট বন্ড তৈরি করছে কি রকম না ফসফরাস থেকে ইলেকট্রন ক্লোরিন নিচ্ছে ভালো করে বলছে ফসফরাস থেকে ইলেকট্রন ক্লোরিন নিচ্ছে কারণ ক্লোরিনের অষ্টক পূর্ণ হবে কিন্তু ফসফরাসের যেহেতু দরকার নেই ফসফরাসের অলরেডি 8টা বেশি হয়ে গেছে তাহলে ক্লোরিন থেকে ফসফরাস আর ইলেকট্রন নেবে না হলো তোর ইলেকট্রন তুই রাখ ঠিক বললাম তাহলে জিনিসটা কিভাবে সিংলেট স্ট্রাকচারে কি হলো কি রকম ভাবে দেখালাম এই শুধু একদিকে এই এই মানে অর্থাৎ এইখান থেকে এই দিকে আরো ইলেকট্রনগুলো দেওয়ার মতো হয় অর্থাৎ ফসফরাস থেকে ইলেকট্রন দিকে ফসফরাস থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রন যাচ্ছে
এখানেও ফসফরাস থেকে ক্লোরিনের দিকে ইলেকট্রন যাচ্ছে, ক্লোরিন থেকে ফসফরাস কিন্তু যাচ্ছে না। বুঝতে পারছি? সেই বন্ডগুলোকে বলা হচ্ছে সিংলেট বন্ড। ক্লিয়ার? তাহলে আমি দেখতে পাচ্ছি দুটো সিংলেট বন্ড তৈরি করে দিয়েছে ফসফরাস, ঠিক? তাহলে দুটো সিংলেট বন্ড যদি তৈরি করে তাহলে দুটো ইলেকট্রন ফসফরাসের সারাউন্ড কমে গেল, ক্লোরিন থেকে দুটো ইলেকট্রন পাই নিচ্ছে। তাহলে দুটো ইলেকট্রন যদি বাদ দিয়ে দিই তাহলে ফসফরাসের কটা ইলেকট্রন হয়? ছিল 10টা, হয়ে গেল 8টা, অষ্টপূর্ণ। বুঝতে পারলাম? সিমিলারলি SF6 এ দেখি, SF6 এ কটা হয়েছে? 4টে এক্সট্রা। কিরকম স্ট্রাকচার হলে এর হয় অক্টাহেড্রাল। এগুলো কর্নারে থাকবে। এবার দেখা যাচ্ছে ফ্লোরিন তো একটা করে নেবেই, তাহলে সিংলেট বন্ড কটা থাকবে? বেশি কটা? 6 6 12 হয়েছিল, তাহলে 4টে ফ্লোরিনেট করে দেন। সিংলেট বন্ড সিংলেট স্ট্রাকচার করে দেন। হ্যাঁ, যেগুলো 4টে করে, তবে 4টে ইলেকট্রন ফ্লোরিন, 4টে ফ্লোরিনের ইলেকট্রন ফসফরাস সালফার পাই, তাহলে ব্যালেন্স শেলে কটা হলো? 12 থেকে 4 দিয়ে দিয়ে। তাহলে কেমিস্ট্রি হচ্ছে কিং অফ এক্সেপশন, বাট ইচ এন্ড এভরি এক্সেপশন হ্যাজ ইট ওন লজিক এন্ড প্রপার লজিক। যার জন্য সেটা সায়েন্স, তাই না? এক্সেপশন হতে পারে। দেখ এক্সেপশনটা কিভাবে দেখা উচিত কেমিস্ট্রি। ধর আমি এখান থেকে হাওড়া যাব, ঠিক? সাইকেলে যেতে পারি, যেতে পারি তো? গাড়ি যেতে পারি, হেঁটেও যেতে পারি। সেটা কি এক্সেপশন? এক্সেপশন দিয়ে না, এটাও তাই। আমার উদ্দেশ্য কি? অক্টেট। আমি যেভাবে অক্টেট পূরণ করি, তাহলে এগুলো কিন্তু এক্সেপশন নয়, আমরা নাম দিয়েছি এক্সেপশন। এগুলো কিন্তু প্রসেস একটা, বুঝতে পারছি? এগুলো কিন্তু প্রসেস। যাই দেখবি কেমিস্ট্রিতে সেটাই কিন্তু ওই একই জিনিস অ্যাচিভ হচ্ছে, কিন্তু প্রসেসটা আলাদা। কেউ মোটা হয়, কেউ সরু হয়, কেউ পাতলা হয়, তাই তো? তার মানে কি এক্সেপশন? আলাদা ধরনটা। কেউ ভাত খেলে মোটা হয়ে যায়, কেউ আবার জল খেলে মোটা হয়ে যায়। সেটা কিন্তু তাদের ধরন। কারণ ডিঅরবিটাল আছে, তার জন্য এক ধরনের ক্যারেক্টার আসছে, মোটা আসছে। কারণ ডিঅরবিটাল নেই, সে মোটা হতে পারছে না। সেটা কি এক্সেপশন? নয় কিন্তু, সেটা সায়েন্সেরই জিনিস। কেমিস্ট্রিতে সেই জন্য আমি বলি, কেমিস্ট্রিতে সবাই বলে যে প্রচুর ব্যতিক্রম আছে, ব্যতিক্রমে ভর্তি, ভালো লাগে না, হ্যাঁ তেন হোক তমুক, এটা কিন্তু নয়। কেমিস্ট্রিতে ব্যতিক্রম নেই, তার কারণ হচ্ছে প্রসেস। কেউ মোটা কেউ পাতলা, ব্যতিক্রম নয় কিন্তু, বৈশিষ্ট্য। কারণ ডিঅরবিটাল আছে, তার জন্য সে একটা ক্যারেক্টার দেখাচ্ছে, বা একটা সাইজ দেখাচ্ছে, বা একটা বিক্রিয়া দেখাচ্ছে। কারণ ডিঅরবিটাল নেই বলে সেটা তৈরি করতে পারছে না, সেটা কি ব্যতিক্রম? নয় কিন্তু, সেটা তার বৈশিষ্ট্য। আবার বললাম যে ভাত খেলে মোটা হয়, কেউ জল খেলে মোটা হয়ে যায়, তার বৈশিষ্ট্য, তার কিন্তু ব্যতিক্রম নয়। সেই জন্য বলা হয় কেমিস্ট্রিতে কোনো, আমি বলি না কোনো ব্যতিক্রম নেই, যদি সেদিন সঠিকভাবে বোঝা যায়। বুঝতে পারছি? চল, তাহলে আমরা ইলেকট্রন এফিশিয়েন্ট দেখলাম, ইলেকট্রন এক্সেসও দেখলাম তো? বেশ, অন্য কিছুতে আসি এবার। ফাইনান্স রুলসে আসি। কি বলছে? প্রথমত দেখতে হবে আমাকে ফাইন্যান্স রুল কিসের জন্য বিখ্যাত, কি করে। ফাইন্যান্স রুল বলছে যে আইনি ক্যারেক্টারটাকে ডিটারমাইন করে, বা কোভ্যালেন্ট ক্যারেক্টারটাকে ডিটারমাইন করে। ঠিক কিরকম ভাবে করে বা কি নিয়মে করে সেটা আমাদের জানতে হবে। সে কি করেছে? ফাইন্যান্স কি করেছে? ক্যাটায়ন এবং অ্যানায়ন গ্রুপকে অবজার্ভ করেছে
এবং ক্যাটায়নের কিছু ক্যারেক্টারিস্টিক্স, আয়নিক বন্ড যখন বলছিলাম ক্যাটায়ন অ্যানায়ন হবে, ক্যাটায়নের কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং অ্যানায়নের কিছু ক্যারেক্টারিস্টিক্সকে সে অবজার্ভ করেছে, নিয়ে দুটোকে অবজার্ভ করেছে, নিয়ে একটা বৈশিষ্ট্য আকারে সূত্র আকারে দাঁড় করিয়েছে। কিরকম জিনিস দাঁড় করিয়েছে যে আমি দেখছি, ধর এখানে ফাজাসের প্রথম বক্তব্য ছিল এটাই যে 100% আইনিক বলে কিছু জিনিস এক্সিস্ট করে না, নো ভেগ কনসেপ্ট। কিছু আইনিক বন্ড মানে কিন্তু একটা বিপরীত চার্জ আছে, লক্ষ্য করে দেখেছিস NaCl NaCl মাইনাস বিপরীত চার্জ আছে। আমরা বিপরীত চার্জ কিন্তু একে অপরকে নিউট্রালাইজ করে, একটা প্লাস একটা মাইনাস নিউট্রালাইজ করবে না, প্লাস মাইনাস নিউট্রালাইজ করে তো, তাহলে নিউট্রালাইজ যদি করে সেই কোশ্চেনটা কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে না, চার্জ নেই সেখানে। তাহলে বলছে 100% আয়নিক, ইটস আ ভেগ কনসেপ্ট, এটা মিথ্যা কনসেপ্ট। তো একটা আয়নিক বন্ডের মাঝে কিছু কোশ্চেন কোভ্যালেন্ট থাকতেই হবে। There is no concept about 100% ionic character. বুঝতে পারলাম? ওই যে পার্সেন্টেজ অফ কোভ্যালেন্ট ক্যারেক্টার আছে সেটা কোথায় কিরকম ভাবে প্রকাশ হবে সেটা বলছি এটা ইম্পর্টেন্ট কথা। কোভ্যালেন্ট ক্যারেক্টার থেকে মাইনাস করলে আয়নিক ক্যারেক্টার পাবো, তাই না? দুটোই বলা যায় যেমন কোভ্যালেন্ট ক্যারেক্টার বার করতে পারবো, সেখানে বুঝতে পারবে রুলস মানে কি একটা ধারণা, ক্যালকুলেশন নয়, কিন্তু ক্যালকুলেশন পরে আছে। ফাজাস ক্যালকুলেশন করেনি, ফাজাস ধারণাটা দিয়েছিল। তো সেটা কিভাবে হচ্ছে না, ক্যাটায়ন্সের জন্য কিছু রুল করলেন যেটা ক্যাটায়ন তৈরি করবে, আর অ্যানায়ন্স যারা তৈরি করবে তার জন্য কিছু রুল করলেন। কিরকম? ক্যাটায়ন্সের জন্য করলেন উনি যে সাইজটা বড় হতে হবে, ঠিক, আর চার্জটা কম হতে হবে, যে ক্যাটায়ন তৈরি করবেন, মানে ক্যাটায়নটা তাড়াতাড়ি হবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, যদি আয়নিক বন্ডকে প্রেফার করি তাহলে এটা, কিন্তু ফাজাস করেছিলেন কি কোভ্যালেন্ট ক্যারেক্টার, তাহলে আমরা তার উল্টোটা দেখব। ফর ক্যাটায়ন্স লেখা কোথায় গেল, ক্যাটায়ন্স আমি লিখে দিলাম, পড়লো না কি হয়েছে। ফর ক্যাটায়ন্স এক নম্বরে আমরা লিখতে পারি, হায়ার পুরো লিখে দিলাম কিন্তু পড়লো কি হলো, হায়ার দ্য চার্জ, চার্জ বেশি হবে 2, দুবার হয়ে গেল 2, lower the smaller the size, smaller the size, এই দুটো কন্ডিশন কে রাখলেন। তাহলে দেখ আয়নিক যেটা প্রেফার করেছিল ঠিক তার উল্টোটা, ঠিক কি না? তাহলে আয়নিক বন্ড সে যদি ভালো না করতে পারে তাহলে আমরা বলতে পারি না দুটো কন্ডিশনে সে কোভ্যালেন্ট বন্ড ভালো করতে পারবে, ঠিক কি না? কারণ নিউট্রালাইজেশন হবে। তাহলে ক্যাটায়ন্স যে তৈরি করছে তার যদি এই দুটো ক্যারেক্টার থাকে তাহলে আমরা বলতে পারি সেই আয়নিক বন্ডে, ফাজাস কিন্তু আয়নিক বন্ড স্টাডি করেছিল, সেই আয়নিক বন্ডে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকবে, ঠিক বলছি কি না? আবার করে ভালো করে বলছি, ফাজাস করেছিলেন স্টাডি কাকে, আয়নিক বন্ডকে, আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বার করেছিলেন উনি, ধারণা দিয়েছিলেন। কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বার করেন তাহলে দেখেছিলেন কি আয়নিক বন্ড কারা প্রেফার করেছিল, সেটা আমি প্রথমেই পড়িয়েছিলাম ফ্যাক্টর 17 আয়নিক বন্ড, আজকে প্রথম ক্লাস, আজকে ক্লাসের প্রথমের দিকে। তাতে কি ছিল, চার্জ কম হতে হবে, সাইজ বড় হতে হবে, এখানে তো উল্টো বললাম, ঠিক কি না? তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকবে এখানে, ঠিক। অ্যানায়ন্সের ক্ষেত্রে উনি করলেন for anions, higher the charge, 2 number করলেন larger the size। বলেছেন এটা কেন হলো, দুটোই হাই হয়ে গেল, দুটোই বড় জিনিস হয়ে গেল,
ওখানে ছিল একটা ছোট ছিল একটা বড় ছিল, এখানে দুটোই বড় বলছে কেন? তার কারণ কি? দেখ ইলেকট্রন গেইন এনথালপি অ্যানালাইসিস জাজ করব আমরা, ইলেকট্রন গেইন এনথালপিতে জাজ করব। তো ইলেকট্রন গেইন এনথালপি কোন সূত্রে বেশি হতে পারে? ইলেকট্রন গেইন এনথালপি যদি বেশি হয় তাহলে সে আয়নটা ভালো তৈরি করবে। আয়নটা যদি সে ভালো তৈরি করে তাহলে আয়নিক বন্ড ক্যারেক্টার বেশি হবে, ঠিক বললাম? তাহলে আমাকে আয়নটা ভালো তৈরি হতে দিতে হবে না, আমি দেবো না, তবে আমি কোভালেন্ট ক্যারেক্টার পাবো। বুঝতে পারছি? তাহলে হায়ার দ্য চার্জ যদি বেশি থাকে তাহলে নিঃসন্দেহে বাইরে থেকে একটা ইলেকট্রন এসে স্টেবল হবে না, হলো? তাহলে আমার সেটা ভালো করে আয়ন তৈরি করতে পারলো না, নেগেটিভ আয়ন তৈরি করলো না। আবার লার্জার দ্য সাইজ যদি বড় হয় ইলেকট্রনটা এসে নিউক্লিয়াসের চার্জের সঙ্গে অ্যাট্রাকশন পাবে না, স্টেবল হবে না। দুটোর ক্ষেত্রেই কিন্তু ইলেকট্রন গেইন এনথালপি কমে গেল। কত বুদ্ধিমান ছিলেন, উল্টো করে দিলেন দুটোকে, নিয়ে বলে দিলেন যে এই দুটো শর্ত যদি মানে, ক্যাটায়ন যদি এই দুটো শর্ত মানে, অ্যানায়ন যদি এই দুটো শর্ত মানে, তাহলে ওই আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ম্যাক্সিমাম থাকবে। ধর দুটো নেগেটিভ আছে, তারপরে একটা ইলেকট্রন নিয়ে আসছিস, আর একটা ইলেকট্রন নিচ্ছিস, সে কি ঢুকতে চাইবে? সে ব্যালেন্স ছেড়ে রিপালশন হয়ে যাবে। তো যেটা ক্লোরিনের মধ্যে হয়েছিল, ব্যাখ্যা দিয়েছিল পিরিয়ডিক টেবিলে, সেই জিনিস ঘটে যাবে। তাহলে সে কিন্তু আয়নটা নেগেটিভ আয়নটা ভালো তৈরি করতে পারবে না। নেগেটিভ আয়ন যদি বেশি আরো ভালো না তৈরি করতে পারে তাহলে নিশ্চয়ই আয়নিক বন্ড ফেভার করবে না। আয়নিক বন্ড যদি ফেভার না করে তাহলে কোভ্যালেন্ট বন্ড ফেভার করবে। তাহলে আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। তাহলে ফ্রান্স বলে দিলেন কি এই দুটো ক্যাটায়ন্সের জন্য এই দুটো ক্যারেক্টার, অ্যানায়ন্সের জন্য এই দুটো ক্যারেক্টার যদি ম্যাক্সিমাম থাকে তাহলে ওই আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি থাকবে। ক্লিয়ার? ধরা যাক এই প্যান্টটা একটু পরিষ্কার করতে হবে। এই যে NaCl আমি খুব কষ্ট করে লিখেছি, NaBr, NaI আর NaF আছে। নিয়ে বললাম আয়নিক বন্ডের আয়নিক ক্যারেক্টারের অর্ডার বা কোভ্যালেন্ট ক্যারেক্টারের অর্ডার কি হবে, এই ফাইলগুলো দিয়ে বলা যায়। কি করে বলবো? দ্য ক্যাটায়ন সেম আছে, পার্থক্য কোথায় আছে? অ্যানায়ন্সে একটা আছে কি আছে Cl মাইনাস Br মাইনাস I মাইনাস N মাইনাস, অ্যানায়নে দুটো শর্ত আছে যেখানে কোভ্যালেন্ট বন্ড ফেভার করবে। কি আছে? হায়ার চার্জ, দেখি চার্জ সবারই সমান আছে, সবকটাই একটা করে নেগেটিভ আছে, বলো না? লার্জার দ্য সাইজ কার সবথেকে বেশি আছে? আয়োডিনের আছে, ফ্লুরিনের সবচেয়ে কম। তাহলে NaI সবচেয়ে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখাবে না, যদিও সবকটাই আয়নিক বন্ড আছে, কিন্তু এই আয়নিক বন্ডের মধ্যে সবচেয়ে বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে? NaI। তারপরে কি হবে? NaBr, তারপরে কি হবে? NaCl, তারপরে হবে NaF, ঠিক কি না? যদি ঠিক হয় তাহলে আমরা বলতে পারি না এটা যদি আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার পেলাম, এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি পাই তাহলে একটা দুটো জিনিস মনে রাখিস যে আয়নিক বন্ড is very much soluble in polar solvent like water, যাতে চার্জ সেপারেশন হয়। লেট আয়নিক কম্পাউন্ডস যা বলছি লিখবি যে আয়নীয় যৌগগুলি, বাংলায় আয়নীয় যৌগগুলি, মুখে বলতে পারবো বাংলায় কিন্তু লিখতে গেলে মুশকিল হবে। আয়নীয় যৌগগুলি পোলার দ্রাবকে দ্রবীভূত হতে পছন্দ করে, পোলার দ্রাবকে দ্রবীভূত হতে পছন্দ করে। আচ্ছা, পোলার দ্রাবক জিনিসটা কি বা পোলার যৌগ মানে কি? যাদের মধ্যে চার্জ সেপারেশন বা চার্জের পার্থক্য আছে। সেটা আমরা আবার পোলার নন পোলার এই এটার পরেই আসবে, আমরা নেক্সট ক্লাসে পড়বো পোলার নন পোলার, তখন ডিটেইলস বলবো। একটু জেনে রাখ চার্জের সেপারেশন যাদের থাকে তাদেরকে পোলার বলবো। তাহলে চার্জের সেপারেশন থাকে যেমন ওয়াটার, জানি আমরা জলকে ও এইচ এইচ, দেখো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি, টানলো সেজন্য হাইড্রোজেন থেকে ইলেকট্রন চলে গেল বলে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এটাও গেল ডেল্টা প্লাস 2 ডেল্টা মাইনাস, চার্জ সেপারেশন আছে পোলার। তাহলে ওয়াটারে কিন্তু আয়নিক যৌগগুলো কিন্তু খুব ভালো দ্রবীভূত হতে পারে।
ঠিক। আবার আইনীয় যৌগগুলি বয়লিং পয়েন্টের বাংলা স্ফুটনাঙ্ক। আইনীয় যৌগগুলি স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি, লিখে রাখ। আইনীয় যৌগগুলি স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি। বলবো? চল বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওরাও তো লিখছে। তাহলে আমরা দুটো জিনিস জানলাম যে আয়নিক কম্পাউন্ডস আর ভেরি মাচ সলুবল ইন পোলার সলভেন্ট। আর দ্বিতীয়টা জানলাম কি, যে আয়নিক কম্পাউন্ডস আর বা আয়নিক কম্পাউন্ডস হ্যাভ হায়ার মলিকুল হায়ার বয়লিং পয়েন্টস বা স্ফুটনাঙ্ক বেশি। এবার যদি কোশ্চেনটা এইরকম আসে, এই চারটের মধ্যে সবচেয়ে কার বেশি স্ফুটনাঙ্ক বা বয়লিং পয়েন্ট কার বেশি, তাহলে কি উত্তর আসবে? স্ফুটনাঙ্ক কার বেশি, তার মানে তারই বেশি হবে, যার আয়নিক ক্যারেক্টার বেশি। আয়নিক ক্যারেক্টার কার বেশি? এনে আয়ের আয়নিক ক্যারেক্টার বেশি। এনে পেয়ে গেলাম না এখানে চারটে থেকে উত্তর, কার স্ফুটনাঙ্ক বেশি। সিমিলারলি যদি কোশ্চেন করি কার সলিবিলিটি বেশি জলে, এনে উল্টোটা কোশ্চেন করি, যদি উল্টো কোশ্চেন যদি কেউ করে যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি, সেটাও পাবো। সবথেকে কে খারাপ দ্রবীভূত হতে পারবে, সেটাও পাবো। সবচেয়ে কে কার সব থেকে কম স্ফুটনাঙ্ক, সেটাও পাবো। কত বড় ভদ্রলোক ছিলেন, কত ভালো ভদ্রলোক ছিলেন, অনেক কিছু বের করতে পারছি আমরা, তাই না? আগেও আমরা নেক্সট ক্লাসে আমরা আরো ডিটেইলসে যাবো এখানে, ঠিক? চল আজকে এখানে শেষ।